নমস্কার, আমি সুকন্যা। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, কিন্তু তার আগে দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ। রাতের অন্ধকারে জলপাইগুড়ি কদমতলা মিউনিসিপ্যালিটি মার্কেট সংলগ্ন বাস স্ট্যান্ডে থাকা বেসরকারি বাসে হামলা চালায় দুষ্কৃতীরা। এই ঘটনার প্রতিবাদে বুধবার জলপাইগুড়ি শিলিগুড়ি মিনি বাস বন্ধ রাখল অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা। দুর্ভোগে বহু মানুষ। গত কয়েকদিন যাবৎ একটানা গরম ডুয়ার্স জুড়ে, আর তাতেই সমস্যায় পড়েছে সাধারণ মানুষ থেকে প্রকৃতির গাছপালা। গরমে জ্বলে পুড়ে শেষ একের পর এক গাছ, পাশাপাশি পানীয় জলের সমস্যা। এরকমই ছবি দেখা গেল মাল ব্লকে। গরমে জ্বলে পুড়ে শেষ একের পর এক গাছ, পাশাপাশি পানীয় জলের সমস্যা। গত কয়েকদিন যাবৎ একটানা গরম ডুয়ার্স জুড়ে, আর তাতেই সমস্যায় পড়েছে সাধারণ মানুষ থেকে প্রকৃতির গাছপালা। একদিকে প্রচন্ড গরম, অন্যদিকে সেই গরমের কারণেই শুকিয়ে যাচ্ছে নদী নালা, খালবিল এবং বাড়ির কুয়োর জল। সবে মাত্র গরম শুরু হয়েছে, তাতেই শরীরকে জ্বালিয়ে দিচ্ছে, রেহাই পাচ্ছে না গাছপালাও। এরকমই ছবি দেখা গেল মাল ব্লকে। কয়েকদিনের প্রচন্ড গরমে একের পর এক গাছ পুড়ে যাচ্ছে। সুপারি গাছ থেকে শুরু করে নারকেল গাছ, বাঁশ গাছ, কাঁঠাল গাছ সহ বিভিন্ন গাছ। মাল ব্লকের ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের রেলগেট এলাকায় গেলেই এই ছবি দেখা যাচ্ছে। এই এলাকায় প্রতিটি বাড়ির সুপারি গাছ থেকে শুরু করে সমস্ত গাছই প্রচন্ড গরমের কারণে পুড়ে গেছে। বর্তমানে শুকনো গাছ দাঁড়িয়ে রয়েছে। শুধু গাছই নয়, কয়েকদিনের গরমে এলাকার বেশিরভাগ কুয়োর জলও শুকিয়ে গেছে, যার ফলে প্রায় 40 ফুট পাইপ মাটির নিচে ঢুকিয়ে পাম্পের সাহায্যে জল বের করা হচ্ছে। এক কথায় পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে এইসব এলাকায়। স্থানীয় বাসিন্দা আলতাফ হোসেন মোহাম্মদ আলাউদ্দিন জানিয়েছেন, সুপারি গাছের ফল বিক্রি করে তাদের সংসার চলতো, কিন্তু গরমে সমস্ত সুপারি গাছ মরে গেছে। নিচে জল শুকিয়ে যাওয়ার কারণেই এইভাবেই গাছগুলো মরে যাচ্ছে। পাশাপাশি কুয়োর জলও শুকিয়ে গেছে, যার ফলে বিদ্যুৎ মাধ্যমে পাম্প চালিয়েই মাটির নিচ থেকে জল তুলে খেতে হচ্ছে, যার ফলে বিদ্যুতের বিলও বেশি আসছে। প্রচন্ড গরমের কারণে এই অবস্থা। তবে সরকারিভাবে কোনো ক্ষতিপূরণ পায়নি, এমনকি সরকারিভাবে পানীয় জলের গাড়িও এই এলাকায় আসেনি বলে গ্রামের মানুষরা জানিয়েছেন। এলাকার মহিলা আনোয়ারা বেওয়া, নাজিমা বেগমদের বক্তব্য, প্রচন্ড গরমে এই গ্রামের জলই শুধুমাত্র শুকিয়ে যায়নি, শুকিয়ে গেছে আশেপাশে চিল, ঘিস সহ বিভিন্ন নদীর জল। সেই কারণে চাষবাসেরও সমস্যা দেখা দিয়েছে। গরমের কারণে ঘর থেকে বের হওয়াই দায় হয়ে পড়েছে। এখনো সেইভাবে গরম পড়েনি, তাতেই গাছপালা মরে যাচ্ছে, নদীর ওপর জল শুকিয়ে যাচ্ছে। আগামী দিনে আরো কি ভয়ঙ্কর পরিস্থিতি অপেক্ষা করছে কে জানে। একটু কয়েকটা গাছ মরছিল, তারপরে এবার আবার জলটা আবার নিচে চলে গেল। পড়ার পরে এখন সব গাছে তো মরে যাচ্ছে। তারপরে নতুন আবার টিউবওয়েল করলাম। গেলবার যে টিউবওয়েল কুয়া ছিল সেগুলো খারাপ হয়ে গেল। জল কত ফিট? মোটামুটি 40-45 ফিট গর্ত করছি এবার। তারপরে জল পাচ্ছেন? তারপরে পাচ্ছি, হ্যাঁ। তা জলটা পরিষ্কার হচ্ছে না, ঘোলা ঘোলা বের হচ্ছে। এত সুপারি গাছ মরে গেল, সরকার সাহায্য করছে না? কেউ আসেনি, না কেউ জিজ্ঞেসও করেনি যে কেন হচ্ছে এরকম, কি প্রবলেম। এখানে কতগুলো বাড়িতে এরকম সমস্যা? আশেপাশে আমাদের অনেক কয়েকটা বাড়ি, পাশের বাড়িও এরকম দেখা যাচ্ছে। তারপরে ওইদিকে কিছু কিছু, আমাদের গুলাই বেশি, এই পাশটা বেশি। না, নদীর জল তো ওই নিচে চলে যাচ্ছে। হ্যাঁ, মরে গেল সব। আমাদের যে সুপারি বাগান টাগান সব মরে যাচ্ছে। তো আমাদের তো কই সরকার তো কোনো জল টল দেওয়ার ব্যবস্থা করতেছে না। এরপরে যেগুলো আছে দুই একটা, তা সেগুলো তো মরে যাবে। আমাদের তো অবস্থাই খারাপ হয়ে যাবে। জল কি করে খাচ্ছেন? জল তো কোনো রকমেই আর কি, যে সে আমাদের টিপকল আছে ওইটাই, হ্যাঁ মোটর চালায় কোনো রকমে আর কি জলটা আমরা খাচ্ছি। কুয়ার জল তো একদমই নেই, কত দিনে 6 মাস আগেই শুকিয়ে গেছে। তো এখন সমস্যা হচ্ছে না আপনাদের? হ্যাঁ, আমাদের তো পুরাই সমস্যা হচ্ছে এখন। না, সরকারি জল কোনো রকমের সাহায্য পাই না আমরা। কেবল তো গরম শুরু হলো না? হ্যাঁ, কেবল তো শুধু গরম শুরু হইলো, আরো তো বাড়বে, তখন তো আরো সমস্যা হবে না? তখন তো আরো ভালোই সমস্যা হবে। আর আমাদের যে সুপারি বাগানটা
এটা আমরা আশা করছি যে এখন একটু ফলন্ত গাছ যেগুলো ফলবে সেটা দিয়ে আমাদের সংসার কোনো রকম চালাবো, আমরা একটু হেল্প হবে। তা তো এখন নাই, এখন সব মরে গেছে, ছোট বড় সব যা ছিল। নারকেল গাছ মরে গেছে, লিচু গাছ, তারপরে এদিকে যে টিক গাছ শিক গাছ ছিল এগুলো মরে গেছে, অনেক সমস্যা আছে। আমার নাম রেজিনা বেগম। আমাদের যেরকম দেখতেছেন যে যত আমাদের সুপারি গাছ ছিল ওগুলো দিয়ে আমাদের মেন আর কি ইনকামের একটা রিসোর্স ছিল আর কি। তো ওটা দিয়ে আমাদের সংসার টংসার চলতো। বার্ষিক আমাদের মোটামুটি 20-25 হাজার টাকা আমাদের বিক্রি করতাম এগুলো। তো এখন এগুলো দেখা যাচ্ছে জলের কারণে মানে পুরা শুকায় মানে মরে গেছে। মানে গাছ, হ্যাঁ সুপারি গাছ, তারপর নারকেল গাছ, কাঁঠালের গাছ, কাঁঠালের ফলগুলো ভালো হচ্ছে না। যেগুলো গোড়া যে আছে কাঁঠালের যেগুলো গোড়া ওগুলো মানে আপনার শুকায় শুকায় পড়ে যাচ্ছে। কুয়ার জল নাই আমাদের। সে হ্যান্ডপাম্পের জল দিয়ে আমরা খাচ্ছি, ইলেকট্রিক পাম্প আছে ওটা চালাই আমরা আর কি কোনো রকম। হ্যাঁ বিল তো বেশি আসবেই, অবশ্যই বিল বেশি আসে। যেরকম না সরকারি কোনো সুবিধা নেই এদিকে জলের। আর আমাদের ওইটাই আর কি যে হ্যান্ডপাম্পের দ্বারাই জল এখন ওটাই খাচ্ছি। সমস্যা তো হচ্ছে এখন, যেদিন আমাদের লাইন থাকে না, যেদিন কারেন্ট থাকে না, ওই দিন হ্যান্ডপাম্পটা চালাইতে হচ্ছে। আর হ্যান্ডপাম্প চালালে মানে জল ঘোলা ওঠে, তখন আমাদের মানে একটু সমস্যা হয় আর কি পানীয় জলের। আমার নাম আলতাফ হোসেন। বন্ধ টিনের দোকানে আগুন, ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়ি শহরের ডিবিসি রোডের পাটগোলা এলাকায়। বুধবার বিকেলে ওই এলাকার একটি বন্ধ দোকান থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। এরপর মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়তে থাকে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন থেকে দোকান বন্ধ থাকায় সেখানে আশেপাশের বাসিন্দারা নোংরা আবর্জনা ফেলেন। শুকনো থাকায় সেই নোংরা আবর্জনায় আগুন লেগে ছড়িয়ে পড়ে। দোকান পুড়ে যাওয়ার আগেই ঘটনাটি এলাকাবাসীর নজরে পড়তেই দমকলে খবর দেওয়া হয়। এরপর দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। বন্ধ দোকান ঘরের টিন কেটে ভেতরে ঢোকেন দমকল কর্মীরা। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই ভদ্রলোকে ফোন করেছে আমাকে, তারপর আমি ফোন করলাম ফায়ার ব্রিগেডে, ওনারা চলে আসছে। তারপর আমাদের পাশের দোকানে ওই জল দিয়ে সবচেয়ে বন্ধ করার চেষ্টা করছে, কিন্তু ওই আগুনটা বন্ধ করা যায় না, ওনাদের সহযোগিতায় বন্ধ হলো। কখন মানে 10-15 মিনিট হলো। কিসের দোকান ছিল? আমার তো ফটোব্যান্ডিংয়ের দোকান, আমার পাশে একটা প্রেস ছিল। মানে দোকানের মালিক বা কেউ আছে? মালিককে ফোন করা হয়েছে, আসছে না। ওনার বাড়ি পোড়া পাড়ায়, আর আমারটা পাশে আমার কমতলায় বাড়ি। সারা পাড়ার যত নোংরা এখানে ফেলে সবাই। এখানে গাড়ি স্ট্যান্ড হয়ে গেছে, আমি প্রত্যেকবার প্রোটেস্ট করি, কেউ বোঝে না, শুধু নোংরা দেখে বলে বলে ফেড আপ। আজকে কোনখানে আগুনটা লেগেছিল? আমার দোকানের পেছনে। এলাকার নামটা? এটা হচ্ছে আপনার ডিবিসি রোড। আর এই দোকানের মধ্যে কোনো কাগজপত্র বা না কিছু থাকে না। দোকান 7 বছর থেকে আমাদের বন্ধ, খালি দোকান। শিক্ষকদের লোন ফেরত নিয়ে চিন্তিত রাষ্ট্রায়ত্তক ব্যাংকগুলি। সম্প্রতি কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা। এর বড়সড় প্রভাব পড়বে ব্যাংকগুলিতে বলে মনে করছেন অনেকেই, কেননা অসংখ্য শিক্ষক শিক্ষিকা ব্যাংকগুলি থেকে বিভিন্ন ক্ষেত্রে ঋণ নিয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য, লোন প্রদান করার ক্ষেত্রে অগ্রাধিকার থাকে সরকারি কর্মচারীদের ক্ষেত্রে। যেহেতু তারা সরকারি কর্মচারী, তাই অনায়াসে ব্যাংক থেকে যেমন লোন পেয়ে যান, তেমনি তাদের সেই লোনের টাকা ফেরতের নিশ্চয়তা থাকে 100%। একাংশ ব্যাংক সূত্রে খবর, পে স্লিপের মতো একান্ত নথি ছাড়া অন্য কোনো নথি বিশেষভাবে দেখা হতো না এই সরকারি কর্মচারীদের ক্ষেত্রে। হোম লোন, পার্সোনাল লোন, কার লোন সব মিলিয়ে ধূপগুড়ি রাষ্ট্রায়ত্তক ব্যাংকে স্কুল শিক্ষকদের দেওয়া ঋণের পরিমাণ 7 কোটির অধিক। যদিও এর মধ্যে 2016 সালের নিয়োগ পাওয়াদের তথ্য এখনো মেলেনি। ব্যাংক কর্তৃপক্ষ কিভাবে উদ্ধার করবে এই বিপুল পরিমাণ টাকা তা নিয়ে দ্বন্দ্বে রয়েছেন। এই সময় আদালতের নির্দেশিকা আচমকাই যেন ব্যাংক কর্তৃপক্ষকে বিপদের মুখে ঠেলে দিয়েছে। দেখেন, এটা যদি আপনার স্বচ্ছতার সঙ্গে যদি নিয়োগটা হতো তাহলে তো আজকে এই পরিস্থিতি আসতো না। সেক্ষেত্রে অস্বচ্ছ কিছু নিয়োগের ক্ষেত্রে হাইকোর্টের যা রায় সেই অনুযায়ী বলছি আর কি, কারণ এটা তো তদন্ত করে তথ্য সহ শুনানির পর এই রায়টা দিয়েছে। তো সেক্ষেত্রে আমাদের সমগ্র শিক্ষক সমাজ যারা অলরেডি লোন নিয়েছে বা লোন নেবে ভবিষ্যতে, এবং তাদের ক্ষেত্রে ব্যাংক কর্তৃপক্ষের তরফ থেকে
যে একটা মানে সন্দেহের চোখে দেখা সবাইকে সন্দেহের চোখে দেখা। এটা তো আনএক্সপেক্টেড আর কি, সবাই তো আর এর মধ্যে জড়িত নয় বিষয়টায়। সেক্ষেত্রে আমাদের মনে হয় যে ব্যাংক যে কথাটা বলেছে, আপনার কাছে যেটা শুনলাম, সেটা যদি সত্যি হয় সেক্ষেত্রে সমগ্র শিক্ষক সমাজের ক্ষেত্রে কিন্তু একটা চিন্তার বিষয়, বিশেষ করে ব্যাংকের ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে, হাউস বিল্ডিং হোক, পার্সোনাল লোন হোক, সব ক্ষেত্রেই আর কি। দেখতে গেলে যে প্রথম প্রেফারেন্স তো স্কুল শিক্ষকরাই থাকে যাদেরকে লোন দিতে চান। হ্যাঁ, সে তো অবশ্যই, কারণ হচ্ছে এই লোনগুলো একদম সিকিউরড লোন। হ্যাঁ, কারণ এখান ব্যাংক থেকে লোন মানে স্যালারি হচ্ছে তাদের, প্রত্যেক মাসে স্যালারি থেকে তাদের ইনস্টলমেন্ট কেটে নেওয়া হচ্ছে। হ্যাঁ, এটা সবচেয়ে মানে সুবিধাজনক অবস্থা। এবার সেক্ষেত্রে সেই দিক থেকে দেখতে গিয়ে এবার এই যে প্রায় 25,000 চাকরি গেল আজ, এবং এর আগেও দেখা গেছে যখন চাকরি চলে গেছে, এবার কি করে নিয়ে ব্যাংক গুলো এই সমস্ত যাদের চাকরি গেছে তাদেরকেও বিভিন্নভাবে নিয়ে লোন দিয়েছিলেন, বিশেষ করে পার্সোনাল লোনের ক্ষেত্রে কোনো রকম কোনো কিছু সিকিউরিটি নেওয়া হয় না, হাউস বিল্ডিং লোন বা ভেহিকল লোন তো রয়েছেই। সেই সব দিক থেকে কি বলবেন যে কতটা অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে ব্যাংক সহ পুরো সমাজ? হ্যাঁ, ক্ষতিগ্রস্ত তো হবেই, কারণ হচ্ছে ব্যাংকের যে সোর্স, হ্যাঁ, আর্নিং সোর্স, এটা তো হচ্ছে না। কারণ তাদের যদি স্যালারি যদি না আসে তাহলে সেখান থেকে তাদের ইনস্টলমেন্ট কাটা তো যাবে না। তো সুতরাং এই জায়গাটায় ব্যাংক কিন্তু খুব অসুবিধায় পড়ে যাবে, ভীষণ অসুবিধায় পড়ে যাবে। সেক্ষেত্রে মানে এই কি করা যেতে পারে, ব্যাংকিং এর কি নিয়ম রয়েছে যখন যদি এরকম মানে তারা না শোধ করতে পারে লোন, সেক্ষেত্রে কি করা হতে পারে? সেই বাড়িঘর বা পার্সোনাল লোন যেগুলো রয়েছে সেক্ষেত্রে ব্যাংকের কি নিয়ম রয়েছে, কি করা হয় সেক্ষেত্রে লোন রিকভারির জন্য? এই ক্ষেত্রে ব্যাংক তো মানে তার চাকরিটাই হচ্ছে সিকিউর ছিল। হ্যাঁ, সেই চাকরিটা বন্ধক, সেই চাকরিটাই যদি না থাকে তাহলে কি করে, তারা তো অসুবিধায় পড়ে যাবে, দুই পক্ষই অসুবিধায় পড়বে, ব্যাংকও অসুবিধায় পড়বে আর যাদের চাকরি গেছে তারা তো পড়বেই। আপনার নামও একবার পরিচয় করুন। বলো, অঞ্জন কান্তি দাস, রিটায়ার্ড গ্রামীণ ব্যাংক। দাদা মোটামুটি আমাদের ব্রাঞ্চে অ্যাপ্রক্সিমেটলি 7 crores মতন আছে। আপনার পার্সোনাল লোন আর আপনার মানে হোম লোন মিলিয়ে আপনার অ্যাপ্রক্সিমেটলি 7 crores আছে। হয়তো এটা কমই বলেছি, হয়তো একটু বেশি হতে পারে। প্লাস এই আজকের এই রায়ের পর কতটা দুশ্চিন্তা করলেন এই যে টাকা রিকভারি করা নিয়ে? এইটা আমাদের জন্য অনেক বড় একটা দুশ্চিন্তা, কারণ আলটিমেটলি মানি তো পাবলিক মানি, ব্যাংকের তো নিজস্ব কোনো ফান্ড হয় না, সবই পাবলিক মানি। পাবলিকের থেকে আমরা ডিপোজিট অ্যাকসেপ্ট করি আর ওইটাকে আমরা লেন্ডিং করি, তা আলটিমেটলি লসটা পাবলিকেরই হবে। ব্যাংকের লস মানে পাবলিকের লস। আমার সরকারের কাছে একটা অনুরোধ আছে যে এই ব্যাপারটা যেন একটু মানে কি বলবো, একটু সহানুভূতি থেকে দেখে যেন ওরা, আর একটুখানি যেন টাইম দেওয়া হয় মানুষগুলোকে, যেন ওরা লোনটাকে রিপে করতে পারে। কারণ আলটিমেটলি এদের সিভিলও বরবাদ হয়ে যাবে, এদের ফিউচারেও সেরকম কিছু আর থাকবে না, যে একটা মানে প্রপার একটা প্ল্যাটফর্ম থাকবে না যেটা লোন পাবে ফিউচারে। কোর্ট রায়েও বলেছে যে 12% ইন্টারেস্ট সহ তাদের যা বেতন দেওয়া হয়েছিল সেটা ফেরত দিতে হবে। তাহলে এবার আপনাদেরও প্রচুর লোন রয়েছে, রিকভারি কি করে হবে, ইএমআই কি করে হবে? ডেফিনেটলি আমি সেটাই বলছি, মানে একটু সরকারের একটুখানি মানে নরম হতে হবে এই ব্যাপারটাতে। একজন অনেক বছর চাকরি হারাচ্ছে, তার ফ্যামিলির ব্যাপারটাও ভাবতে হবে, তার লোনের ব্যাপারটাও ভাবতে হবে। আপনারা কতটা দুশ্চিন্তায় পড়লেন ব্যাংক এই টাকা নিয়ে? আমরা অনেক দুশ্চিন্তায় আছি, কারণ আলটিমেটলি এটা পাবলিক মানি। আজকে যদি একটা ব্যাংকের ডাউনফল হয় তো পাবলিকের ট্রাস্ট ব্যাংকিং সিস্টেমের উপর থেকে উঠে যাবে কি ইন্ডিয়াতে। তো কিভাবে রিকভারি করবেন এখন? তাহলে আপাতত তো বুঝে পাচ্ছি না কিভাবে রিকভারি করব। একটা মানুষ যার কাছে চাকরি নেই তাকে আর কি বলবো রিকভারি, আর কিভাবে ফোন করি বা কিভাবে ডেকে বলি কথাগুলো যে আপনারা লোনটাকে রিপে করুন? টাকাগুলো কি আর তোলা যাবে না, বা কি আপনারা পরবর্তী কি করবেন ভাবছেন? দেখুন, যদি অ্যাকচুয়ালি এনপিএ হয়ে যায় গিয়ে, তাহলে নর্মাল যেটা আমাদের এনপিএ হওয়ার পরে যেটা প্রসিডিওর আমাদের ওটাই ফলো করতে হবে। সার্ভিসি অ্যাক্টের আন্ডারে যেগুলো প্রসিডিওর আছে আমাদের ওগুলো ফলো করতে হবে। 13/2 ইস্যু করতে হবে, সেকশন 13/4 ইস্যু করতে হবে, বাট সেগুলো পরের কথা। বাট আমি সরকারের কাছে এটাই অনুরোধ যেন ব্যাপারটাকে যেন একটু সহানুভূতি থেকে দেখে। চিন্তা কতটা বাড়বে? অনেক বেশি। ভবিষ্যতে এই স্কুল টিচারদেরকে এইভাবে নিয়ে আবার লোন দেওয়ার ক্ষেত্রে আপনাদের কি একটা মানে দুশ্চিন্তা বেড়ে যাবে তখন?
দুশ্চিন্তা ডেফিনেটলি বাড়বে, বাট যেহেতু আমরা ব্যাংকে আছি, ব্যাংকের কাজটাই এটা যে মানে পাবলিক থেকে ডিপোজিট নেওয়া আর লেন্ডিং করা, আমাদের তো লেন্ড তো করতেই হবে, তো লেন্ডিং তো আমরা করবো। যারা এখন যেরকম ধরুন কোনো শিক্ষক বা সরকারি কর্মচারী লোন নিতে এলে আপনারা তাদের স্যালারি দেখে তাদের উপরে বা স্যালারি অ্যাকাউন্ট দেখে তাদের উপরে লোন দেন, কিন্তু এই যে এত বড় একটা 23,000 মানুষ, 23,000 শিক্ষক যারা হচ্ছে কোর্টের ভাষায় যে বেআইনিভাবে চাকরি পেয়েছিল তাই চাকরি গেল, আগামীতে কি আপনারা লোন দেওয়ার ক্ষেত্রে কি আপনারা এত ইজিলি দিতে পারবেন না আপনাদের ভাবতে হবে? না, আমাদের তখন প্রসিডিউরাল লিঙ্কটা অনেক বেড়ে যাবে গিয়ে, আমাদের স্ক্রুটিনাইজেশনটা অনেক বেড়ে যাবে গিয়ে, আমাদের ভালো মতো স্ক্রুটিনি করে সবকিছু করে দিতে হবে। নর্মালি গভর্নমেন্ট এমপ্লয়ি যখন একটা লোন নেওয়ার জন্য আসে আমরা এত কিছু দেখি না, স্যালারি স্লিপ দেখি, নর্মালি এগুলো অথেন্টিকই হয়, ওয়েস্ট বেঙ্গল পোর্টাল থেকে এগুলো বের হয়, আমরা এতটা চেক করি না, দিয়ে দিই আমরা এখনকার ঘটনার পর। কিন্তু এখন আমাদের প্রপারলি ভেরিফাই করেই দিতে হবে যে ওনার কি সার্ভিস অ্যাকচুয়ালি কনফার্ম সার্ভিস নাকি কনফার্ম না, প্লাস ওনার সার্ভিস হিস্ট্রি আমাদের ভেরিফাই করতে হবে, সেগুলো আগে করা হতো না, বাট আমরা এখন করবো সেটা। আপনার নাম ও পরিচয়টা বলবেন? আমার নাম হচ্ছে নীলাদ্রি ঘোষ, আমি ব্যাংক অফ ইন্ডিয়া ধূপগুড়ি ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার। হনুমান জয়ন্তীর সমাপ্তি অনুষ্ঠানে কদমতলা ইয়ংস কর্নার হনুমান মন্দিরের উদ্যোগে আজ কয়েক হাজার মানুষদের জন্য খিচুড়ি প্রসাদ এবং পুরি সবজি বিতরণ করার উদ্যোগ নিয়েছেন মন্দির কমিটি। কদমতলা ইয়ংস কর্নার ও এলাকার ব্যবসায়ীরা এই দিন খিচুড়ি ও বুদিয়া সাধারণ মানুষদের হাতে তুলে দেয়। প্রতি বছরই এই ধরনের উদ্যোগ তারা নিয়ে থাকেন। আমরা হনুমান জয়ন্তী উপলক্ষে প্রতি বছরই আমাদের প্রায় 7-8 বছর ধরে খাওয়াচ্ছি। আমরা এই ইয়ংস কর্নার ক্লাব এবং ব্যবসায়ী সমিতি মিলে এই প্রতি বছর এটা আমাদের একদম রুটিনের মধ্যে পড়ে যায়। এই দিনে আমরা সবাই দরিদ্র নারায়ণ সেবা প্রায় 4-5 হাজার লোক এখানে খায়, সেই উদ্যোগে এবারে। আজকে কি কি খাওয়াচ্ছেন? আজকে কি কি খাওয়াচ্ছেন? আজকে খিচুড়ি হবে, লাবড়া, বুধিয়া এসব দিয়ে সব। কত হাজার লোককে খাওয়া? 4-5 হাজার লোক খাবে ওরকম করে। এখন নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেল, স্কয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। গরমে জ্বলে পুড়ে শেষ একের পর এক গাছ, পাশাপাশি পানীয় জলের সমস্যা। গত কয়েকদিন যাবৎ একটানা গরম ডুয়ার্স জুড়ে, আর তাতেই সমস্যায় পড়েছে সাধারণ মানুষ থেকে প্রকৃতির গাছপালা। একদিকে প্রচন্ড গরম, অন্যদিকে সেই গরমের কারণেই শুকিয়ে যাচ্ছে নদী, নালা, খালবিল এবং বাড়ির কুয়োর জল। সবেমাত্র গরম শুরু হয়েছে, তাতেই শরীরকে জ্বালিয়ে দিচ্ছে, রেহাই পাচ্ছে না গাছপালাও। এরকমই ছবি দেখা গেল মাল ব্লকে। কয়েকদিনের প্রচন্ড গরমে একের পর এক গাছ পুড়ে যাচ্ছে। সুপারি গাছ থেকে শুরু করে নারকেল গাছ, বাঁশ গাছ, কাঁঠাল গাছ সহ বিভিন্ন গাছ। মাল ব্লকের ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের রেলগেট এলাকায় গেলেই এই ছবি দেখা যাচ্ছে। এই এলাকায় প্রতিটি বাড়ির সুপারি গাছ থেকে শুরু করে সমস্ত গাছই প্রচন্ড গরমের কারণে পুড়ে গেছে। বর্তমানে শুকনো গাছ দাঁড়িয়ে রয়েছে। শুধু গাছই নয়, কয়েকদিনের গরমে এলাকার বেশিরভাগ কুয়োর জলও শুকিয়ে গেছে, যার ফলে প্রায় 40 ফুট পাইপ মাটির নিচে ঢুকিয়ে পাম্পের সাহায্যে জল বের করা হচ্ছে। এক কথায় পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে এইসব এলাকায়। স্থানীয় বাসিন্দা আলতাফ হোসেন মোহাম্মদ আলাউদ্দিন জানিয়েছেন, সুপারি গাছের ফল বিক্রি করে তাদের সংসার চলত, কিন্তু গরমে সমস্ত সুপারি গাছ মরে গেছে। নিচে জল শুকিয়ে যাওয়ার কারণেই এইভাবেই গাছগুলো মরে যাচ্ছে। পাশাপাশি কুয়োর জলও শুকিয়ে গেছে, যার ফলে বিদ্যুৎ মাধ্যমে পাম্প চালিয়েই মাটির নিচ থেকে জল তুলে খেতে হচ্ছে।
যার ফলে বিদ্যুতের বিলও বেশি আসছে। প্রচন্ড গরমের কারণে এই অবস্থা। তবে সরকারিভাবে কোনো ক্ষতিপূরণ পায়নি, এমনকি সরকারিভাবে পানীয় জলের গাড়িও এই এলাকায় আসেনি বলে গ্রামের মানুষরা জানিয়েছেন। এলাকার মহিলা আনোয়ারা বেওয়া, নাজিমা বেগমদের বক্তব্য, প্রচন্ড গরমে এই গ্রামের জলই শুধুমাত্র শুকিয়ে যায়নি, শুকিয়ে গেছে আশেপাশে চিল, ঘিস সহ বিভিন্ন নদীর জল। সেই কারণে চাষবাসেরও সমস্যা দেখা দিয়েছে। গরমের কারণে ঘর থেকে বের হওয়াই দায় হয়ে পড়েছে। এখনো সেইভাবে গরম পড়েনি, তাতেই গাছপালা মরে যাচ্ছে, নদীর ওপর জল শুকিয়ে যাচ্ছে। আগামী দিনে আরো কি ভয়ঙ্কর পরিস্থিতি অপেক্ষা করছে কে জানে। একটু কয়েকটা গাছ মরছিল, তারপরে এবার আবার জলটা আবার নিচে চলে গেল। পড়ার পরে এখন সব গাছে তো মরে যাচ্ছে। তারপরে নতুন আবার টিউবওয়েল করলাম, গেলবার যে টিউবওয়েল কুয়া ছিল সেগুলো খারাপ হয়ে গেল। জল মোটামুটি 40-45 ফিট গর্ত করছি এবার। তারপরে পাচ্ছি, হ্যাঁ, তা জলটা পরিষ্কার হচ্ছে না, ঘোলা ঘোলা বের হচ্ছে। সুপারি গাছ মরে গেল, সরকার সাহায্য করছে না, কেউ আসেনি, না কেউ জিজ্ঞেসও করেনি যে কেন হচ্ছে এরকম, কি প্রবলেম। এখানে কতগুলো বাড়িতে এরকম সমস্যা? এর আশেপাশে আমাদের অনেক কয়েকটা বাড়ি, পাশের বাড়িও এরকম দেখা যাচ্ছে। তারপরে ওইদিকে কিছু কিছু, আমাদের গুলাই বেশি, এই পাশটা বেশি। না, নদীর জল তো ওই নিচে চলে যাচ্ছে। হ্যাঁ, মরে গেল সব, আমাদের যে সুপারি বাগান টাগান সব মরে যাচ্ছে। তো আমাদের তো কই সরকার তো কোনো জল টল দেওয়ার ব্যবস্থা করতেছে না। এরপরে যেগুলো আছে দুই একটা, তা সেগুলো তো মরে যাবে, আমাদের তো অবস্থাই খারাপ হয়ে যাবে। জল কি করে খাচ্ছেন? জল তো কোনো রকমেই আর কি, যে সে আমাদের টিপকল আছে ওইটাই, হ্যাঁ মোটর চালায়, কোনো রকমে আর কি জলটা আমরা খাচ্ছি। কুয়ার জল তো একদমই নেই, কত দিনে 6 মাস আগেই শুকিয়ে গেছে। তো এখন সমস্যা হচ্ছে না আপনাদের? হ্যাঁ, আমাদের তো পুরাই সমস্যা হচ্ছে এখন। না, সরকারি জল কোনো রকমের সাহায্য পাই না আমরা। কেবল তো গরম শুরু হলো না? হ্যাঁ, কেবল তো শুধু গরম শুরু হইলো, আরো তো বাড়বে, তখন তো আরো সমস্যা হবে না? তখন তো আরো ভালোই সমস্যা হবে। আর আমাদের যে সুপারি বাগানটা, এটা আমরা আশা করছি যে এখন একটু ফলন্ত গাছ যেগুলো ফলবে সেটা দিয়ে আমাদের সংসার কোনো রকম চালাবো আমরা, একটু হেল্প হবে। তা তো এখন নাই, এখন সব মরে গেছে, ছোট বড় সব যা ছিল। নারকেল গাছ মরে গেছে, লিচু গাছ, তারপরে এদিকে যে টিক গাছ শিক গাছ ছিল এগুলো মরে গেছে, অনেক সমস্যা আছে। আমার নাম রেজিনা বেগম। আমাদের যেরকম দেখতেছেন যে যত আমাদের সুপারি গাছ ছিল ওইগুলো দিয়ে আমাদের মেন আর কি ইনকামের একটা রিসোর্স ছিল আর কি। তো ওটা দিয়ে আমাদের সংসার টংসার চলতো। বার্ষিক আমাদের মোটামুটি 20-25 হাজার টাকা আমাদের বিক্রি করতাম এগুলো। তো এখন এগুলো দেখা যাচ্ছে জলের কারণে মানে পুরা শুকায় মরে গেছে। মানে গাছ, হ্যাঁ সুপারি গাছ, তারপর নারকেল গাছ, কাঁঠালের গাছ, কাঁঠালের ফলগুলো ভালো হচ্ছে না। যেগুলো গোড়া যে আছে কাঁঠালের যেগুলো গোড়া, ওগুলো মানে আপনার শুকায় পড়ে যাচ্ছে। কুয়ার জল নাই আমাদের, হ্যান্ডপাম্পের জল দিয়ে আমরা খাচ্ছি। ইলেকট্রিক পাম্প আছে, ওটা চালাই আমরা আর কি কোনো রকম। হ্যাঁ, বিল তো বেশি আসবেই, অবশ্যই বিল বেশি আসে। যেরকম না সরকারি কোনো সুবিধা নেই এদিকে জলের। আর আমাদের ওইটাই আর কি, যে হ্যান্ডপাম্পের দ্বারাই জল এখন ওটা খাচ্ছি। সমস্যা তো হচ্ছে এখন, যেদিন আমাদের লাইন থাকে না, যেদিন কারেন্ট থাকে না, ওই দিন হ্যান্ডপাম্পটা চালাইতে হচ্ছে। আর হ্যান্ডপাম্প চালালে মানে জল ঘোলা ওঠে, তখন আমাদের মানে একটু সমস্যা হয় আর কি পানীয় জলের। আমার নাম আলতাফ হোসেন। বন্ধ টিনের দোকানে আগুন, ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়ি শহরের ডিবিসি রোডের পাটগোলা এলাকায়। বুধবার বিকেলে ওই এলাকার একটি বন্ধ দোকান থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। এরপর মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়তে থাকে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন থেকে দোকান বন্ধ থাকায় সেখানে আশেপাশের বাসিন্দারা নোংরা আবর্জনা ফেলেন। শুকনো থাকায় সেই নোংরা আবর্জনায় আগুন লেগে ছড়িয়ে পড়ে। দোকান পুড়ে যাওয়ার আগেই ঘটনাটি এলাকাবাসীর নজরে পড়তেই দমকলে খবর দেওয়া হয়। এরপর দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। বন্ধ দোকান ঘরের টিন কেটে ভেতরে ঢোকেন দমকল কর্মীরা। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই ব্যাগগুলোকে ফোন করছে আমাকে।
তারপর আমি ফোন করলাম ফায়ার ব্রিগেডে, ওনারা চলে আসছে। তারপর আমাদের পাশের দোকানে ওই জল দিয়ে সবচেয়ে বন্ধ করার চেষ্টা করছে, কিন্তু ওই এখন তার বন্ধ করা যায় না, ওনাদের সহযোগিতায় বন্ধ হলো। কখন মানে কটা 10-15 মিনিট হলো। কিসের দোকান ছিল? আমার তো ফটো ব্যান্ডিংয়ের দোকান, আর আমার পাশে একটা প্রেস ছিল। মানে দোকানের মালিক বা কেউ আছে? মালিককে ফোন করা হয়েছে, আসছে না। ওনার বাড়ি পোড়াপাড়ায়, আর আমারটা পাশে আমার অঙ্কলের বাড়ি। সারা পাড়ার যত নোংরা এখানে ফেলে সবাই। এখানে গাড়ি স্ট্যান্ড হয়ে গেছে, আমি প্রত্যেকবার প্রোটেস্ট করি, কেউ বোঝে না, শুধু নোংরা নোংরা দেখে বলে বলে ফেরা। আজকে কোনখানে আগুনটা লেগেছিল? আমার দোকানের পেছনে। এলাকার নামটা? এটা হচ্ছে আপনার ডিবিসি রোড। আর এই দোকানের মধ্যে কোনো কাগজপত্র বা না না না, ছিল? কিছু থাকে না। দোকান 7 বছর থেকে আমাদের বন্ধ। খালি দোকান? খালি দোকান। শিক্ষকদের লোন ফেরত নিয়ে চিন্তিত রাষ্ট্রায়ত্তক ব্যাংকগুলি। সম্প্রতি কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা। এর বড়সড় প্রভাব পড়বে ব্যাংকগুলিতে বলে মনে করছেন অনেকেই, কেননা অসংখ্য শিক্ষক শিক্ষিকা ব্যাংকগুলি থেকে বিভিন্ন ক্ষেত্রে ঋণ নিয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য, লোন প্রদান করার ক্ষেত্রে অগ্রাধিকার থাকে সরকারি কর্মচারীদের ক্ষেত্রে। যেহেতু তারা সরকারি কর্মচারী, তাই অনায়াসে ব্যাংক থেকে যেমন লোন পেয়ে যান, তেমনি তাদের সেই লোনের টাকা ফেরতের নিশ্চয়তা থাকে 100%। একাংশ ব্যাংক সূত্রে খবর, পে স্লিপের মতো একান্ত নথি ছাড়া অন্য কোনো নথি বিশেষভাবে দেখা হতো না এই সরকারি কর্মচারীদের ক্ষেত্রে। হোম লোন, পার্সোনাল লোন, কার লোন সব মিলিয়ে ধূপগুড়ি রাষ্ট্রায়ত্তক ব্যাংকে স্কুল শিক্ষকদের দেওয়া ঋণের পরিমাণ 7 কোটির অধিক। যদিও এর মধ্যে 2016 সালের নিয়োগ পাওয়াদের তথ্য এখনো মেলেনি। ব্যাংক কর্তৃপক্ষ কিভাবে উদ্ধার করবে এই বিপুল পরিমাণ টাকা তা নিয়ে দ্বন্দ্বে রয়েছেন। এই সময় আদালতের নির্দেশিকা আচমকাই যেন ব্যাংক কর্তৃপক্ষকে বিপদের মুখে ঠেলে দিয়েছে। দেখেন, এটা যদি আপনার স্বচ্ছতার সঙ্গে যদি নিয়োগটা হতো, তাহলে তো আজকে এই পরিস্থিতি আসতো না। সেক্ষেত্রে অস্বচ্ছ কিছু নিয়োগের ক্ষেত্রে হাইকোর্টের যা রায় সেই অনুযায়ী বলছি আর কি, কারণ এটা তো তদন্ত করে তথ্য সহ শুনানির পর এই রায়টা দিয়েছে। তো সেক্ষেত্রে আমাদের সমগ্র শিক্ষক সমাজ যারা অলরেডি লোন নিয়েছে বা লোন নেবে ভবিষ্যতে, এবং তাদের ক্ষেত্রে ব্যাংক কর্তৃপক্ষের তরফ থেকে যে একটা মানে সন্দেহের চোখে দেখা, সবাইকে সন্দেহের চোখে দেখা, এটা তো আনএক্সপেক্টেড আর কি। সবাই তো আর এর মধ্যে জড়িত নয় বিষয়টায়। সেক্ষেত্রে আমাদের মনে হয় যে ব্যাংক যে কথাটা বলেছে, আপনার কাছে যেটা শুনলাম, সেটা যদি সত্যি হয়, সেক্ষেত্রে সমগ্র শিক্ষক সমাজের ক্ষেত্রে কিন্তু একটা চিন্তার বিষয়, বিশেষ করে ব্যাংকের ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে, হাউস বিল্ডিং হোক, পার্সোনাল লোন হোক, সব ক্ষেত্রেই আর কি। দেখতে গেলে যে প্রথম প্রেফারেন্স তো স্কুল শিক্ষকরাই থাকে যাদেরকে লোন দিতে চান। হ্যাঁ, সে তো অবশ্যই। কারণ হচ্ছে এই লোনগুলো একদম সিকিউরড লোন। হ্যাঁ, কারণ এখান ব্যাংক থেকে লোন মানে স্যালারি হচ্ছে তাদের, প্রত্যেক মাসে স্যালারি থেকে তাদের ইনস্টলমেন্ট কেটে নেওয়া হচ্ছে। হ্যাঁ, এটা সবচেয়ে মানে সুবিধাজনক অবস্থা। এবার সেক্ষেত্রে সেই দিক থেকে দেখতে গিয়ে এবার এই যে প্রায় 25,000 চাকরি গেল আজ, এবং এর আগেও দেখা গেছে যখন চাকরি চলে গেছে, এবার কি করে নিয়ে ব্যাংক গুলো এই সমস্ত যাদের চাকরি গেছে তাদেরকেও বিভিন্নভাবে নিয়ে লোন দিয়েছে। বিশেষ করে পার্সোনাল লোনের ক্ষেত্রে কোনো রকম কোনো কিছু সিকিউরিটি নেওয়া হয় না, হাউস বিল্ডিং লোন বা ভেহিকল লোন তো রয়েছেই। সেই সব দিক থেকে কি বলবেন যে কতটা অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে ব্যাংক সহ পুরো সমাজ? হ্যাঁ, ক্ষতিগ্রস্ত তো হবেই। কারণ হচ্ছে ব্যাংকের যে সোর্স, হ্যাঁ, আর্নিং সোর্স, এটা তো হচ্ছে না। কারণ তাদের যদি স্যালারি যদি না আসে, তাহলে সেখান থেকে তাদের ইনস্টলমেন্ট কাটা তো যাবে না। তো সুতরাং এই জায়গাটায় ব্যাংক কিন্তু খুব অসুবিধায় পড়ে যাবে, ভীষণ অসুবিধায় পড়ে যাবে। সেক্ষেত্রে মানে এই কি করা যেতে পারে? ব্যাংকিং এর কি নিয়ম রয়েছে যখন যদি এরকম মানে তারা না শোধ করতে পারে লোন, সেক্ষেত্রে কি করা হতে পারে? সেই বাড়িঘর বা পার্সোনাল লোন যেগুলো রয়েছে, সেক্ষেত্রে ব্যাংকের কি নিয়ম রয়েছে, কি করা হয় সেক্ষেত্রে লোন রিকভারির জন্য? এই ক্ষেত্রে ব্যাংক তো মানে তার চাকরিটাই হচ্ছে সিকিউর ছিল। হ্যাঁ, সেই চাকরিটা বন্ধক, সেই চাকরিটাই যদি না থাকে, তাহলে কি করে তারা তো অসুবিধায় পড়ে যাবে। দুই পক্ষই অসুবিধায় পড়বে, ব্যাংকও অসুবিধায় পড়বে, আর যাদের চাকরি গেছে তারা তো পড়বেই।
আপনার নামও একবার পরিচয় করুন। বলো, অঞ্জন কান্তি দাস, রিটায়ার্ড গ্রামীণ ব্যাংক। দাদা মোটামুটি আমাদের ব্রাঞ্চে অ্যাপ্রক্সিমেটলি 7 crores মতন আছে। আপনার পার্সোনাল লোন আর আপনার মানে হোম লোন মিলিয়ে আপনার অ্যাপ্রক্সিমেটলি 7 crores আছে। হয়তো এটা কমই বলেছি, হয়তো একটু বেশি হতে পারে। প্লাস এই আজকের এই রায়ের পর কতটা দুশ্চিন্তা করলেন যে টাকা রিকভারি করা নিয়ে? এইটা আমাদের জন্য অনেক বড় একটা দুশ্চিন্তা, কারণ আলটিমেটলি মানি তো পাবলিক মানি, ব্যাংকের তো নিজস্ব কোনো ফান্ড হয় না, সবই পাবলিক মানি। পাবলিকের থেকে আমরা ডিপোজিট অ্যাকসেপ্ট করি আর ওইটাকে আমরা লেন্ডিং করি। তা আলটিমেটলি লসটা পাবলিকেরই হবে, ব্যাংকের লস মানে পাবলিকের লস। আমার সরকারের কাছে একটা অনুরোধ আছে যে এই ব্যাপারটা যেন একটু মানে কি বলবো, একটু সহানুভূতি দেখে যেন ওরা, আর একটুখানি যেন টাইম দেওয়া হয় মানুষগুলোকে, যেন লোনটাকে রিপে করতে পারে। কারণ আলটিমেটলি এদের সিভিলও বরবাদ হয়ে যাবে, এদের ফিউচারেও সেরকম কিছু আর থাকবে না, যে একটা মানে প্রপার একটা প্ল্যাটফর্ম থাকবে না যেটা লোন পাবে ফিউচারে। কোর্ট রায়েও বলেছে যে 12% ইন্টারেস্ট সহ তাদের যা বেতন দেওয়া হয়েছিল সেটা ফেরত দিতে হবে। তাহলে এবার আপনাদেরও প্রচুর লোন রয়েছে, রিকভারি কি করে হবে, ইএমআই কি করে হবে? ডেফিনেটলি আমি সেটাই বলছি, মানে একটু সরকারের একটুখানি মানে নরম হতে হবে এই ব্যাপারটাতে। একজন অনেক বছর চাকরি হারাচ্ছে, তার ফ্যামিলির ব্যাপারটাও ভাবতে হবে, তার লোন টোনের ব্যাপারটাও ভাবতে হবে। আপনারা কতটা দুশ্চিন্তায় পড়লেন ব্যাংক এই টাকা নিয়ে? আমরা অনেক দুশ্চিন্তায় আছি, কারণ আলটিমেটলি এটা পাবলিক মানি। আজকে যদি একটা ব্যাংকের ডাউনফল হয় তো পাবলিকের ট্রাস্ট ব্যাংকিং সিস্টেমের উপর থেকে উঠে যাবে কি ইন্ডিয়াতে। তো কিভাবে রিকভারি করবেন এখন? তাহলে আপাতত তো বুঝে পাচ্ছি না কিভাবে রিকভারি করব। একটা মানুষ যার কাছে চাকরি নেই তাকে আর কি বলবো রিকভারি, তাকে আর কিভাবে ফোন করি বা কিভাবে ডেকে বলি কথাগুলো যে আপনারা লোনটাকে রিপে করুন। টাকাগুলো কি আর তোলা যাবে না, বা কি আপনারা পরবর্তী কি করবেন ভাবছেন? দেখুন, যদি অ্যাকচুয়ালি এনপিএ হয়ে যায় গিয়ে, তাহলে নর্মাল যেটা আমাদের এনপিএ হওয়ার পরে যেটা প্রসিডিওর আমাদের ওটাই ফলো করতে হবে। সার্ভিসি অ্যাক্টের আন্ডারে যেগুলো প্রসিডিওর আছে আমাদের ওগুলো ফলো করতে হবে। 13/2 ইস্যু করতে হবে, সেকশন 13/4 ইস্যু করতে হবে, বাট সেগুলো পরের কথা। বাট আমি সরকারের কাছে এটাই অনুরোধ যেন ব্যাপারটাকে যেন একটু সহানুভূতি থেকে দেখে। চিন্তা কতটা বাড়বে? অনেক বেশি। ভবিষ্যতে এই স্কুল টিচারদেরকে এইভাবে নিয়ে আবার লোন দেওয়ার ক্ষেত্রে আপনাদের কি একটা মানে দুশ্চিন্তা বেড়ে যাবে? তখন দুশ্চিন্তা ডেফিনেটলি বাড়বে, বাট যেহেতু আমরা ব্যাংকে আছি, ব্যাংকের কাজটাই এটা যে মানে পাবলিক থেকে ডিপোজিট নেওয়া আর লেন্ডিং করা। আমাদের তো লেন্ড তো করতেই হবে, তো লেন্ডিং তো আমরা করবো। যারা এখন যেরকম ধরুন কোনো শিক্ষক বা সরকারি কর্মচারী লোন নিতে এলে আপনারা তাদের স্যালারি দেখে তাদের উপরে বা স্যালারি অ্যাকাউন্ট দেখে তাদের উপরে লোন দেন, কিন্তু এই যে এত বড় একটা 23,000 মানুষ, 23,000 শিক্ষক যারা হচ্ছে কোর্টের ভাষায় যে বেআইনিভাবে চাকরি পেয়েছিল, তাই চাকরি গেল, আগামীতে কি আপনারা লোন দেওয়ার ক্ষেত্রে কি আপনারা এত ইজিলি দিতে পারবেন না? আপনাদের ভাবতে হবে না, আমাদের তখন প্রসিডিওরাল লিঙ্কটা অনেক বেড়ে যাবে গিয়ে, আমাদের স্ক্রুটিনাইজেশনটা অনেক বেড়ে যাবে গিয়ে, আমাদের ভালো মতো স্ক্রুটিনি করে সবকিছু করে দিতে হবে। নর্মালি গভর্নমেন্ট এমপ্লয়ি যখন একটা লোন নেওয়ার জন্য আসে আমরা এত কিছু দেখি না, স্যালারি স্লিপ দেখি, নর্মালি এগুলো অথেন্টিকই হয়, ওয়েস্ট বেঙ্গল পোর্টাল থেকে এগুলো বের হয়, আমরা এতটা চেক করি না, দিয়ে দিই আমরা এখনকার ঘটনার পর। কিন্তু এখন আমাদের প্রপারলি ভেরিফাই করেই দিতে হবে যে ওনার কি সার্ভিস অ্যাকচুয়ালি কনফার্ম সার্ভিস নাকি কনফার্ম না, প্লাস ওনার সার্ভিস হিস্ট্রি আমাদের ভেরিফাই করতে হবে। সেগুলো আগে করা হতো না, বাট আমরা এখন করবো সেটা। আপনার নাম ও পরিচয়টা বলবেন। আমার নাম হচ্ছে নীলাদ্রি ঘোষ, আমি ব্যাংক অফ ইন্ডিয়া ধূপগুড়ি ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার। হনুমান জয়ন্তীর সমাপ্তি অনুষ্ঠানে কদমতলা ইয়ংস কর্নার হনুমান মন্দিরের উদ্যোগে আজ কয়েক হাজার মানুষদের জন্য খিচুড়ি প্রসাদ এবং পুরি সবজি বিতরণ করার উদ্যোগ নিয়েছেন মন্দির কমিটি। কদমতলা ইয়ংস কর্নার ও এলাকার ব্যবসায়ীরা এই দিন খিচুড়ি ও বুদিয়া সাধারণ মানুষদের হাতে তুলে দেয়। প্রতি বছরই এই ধরনের উদ্যোগ তারা নিয়ে থাকেন। আমরা হনুমান জয়ন্তী উপলক্ষে প্রতি বছরই আমাদের প্রায় 7-8 বছর ধরে খাওয়াচ্ছি। আমরা এই ইয়ংস কর্নার ক্লাব এবং ব্যবসায়ী সমিতি মিলে এই প্রতি বছর এটা আমাদের একদম রুটিনের মধ্যে পড়ে যায়। এই দিনে আমরা সবাই দরিদ্র নারায়ণ সেবা প্রায় 4-5 হাজার লোক এখানে খায়, সেই উদ্যোগে এবারও। আজকে কি খাওয়াচ্ছেন? আজকে কি খাওয়াচ্ছেন? আজকে খিচুড়ি হবে, লাবড়া, বুদিয়া এসব দিয়ে সব। কত হাজার লোককে খাওয়া? 4-5 হাজার লোক খাবে ওরকম করে। এখন নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।
আপনাদের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিনবাজার মদনলাল ব্রিজমোহন নিয়ে এসেছে হোম ফার্নিশিং এর এক্সক্লুসিভ শোরুম বেঙ্গল ফার্নিশিং। এখানে পাবেন আকর্ষণীয় মন মাতানো রেডিমেড পর্দা, পর্দার কাপড়, সোফার কাপড়, বেডশিট, বেড কভার, টাওয়েল, কার্পেট, ডোহার, ব্লাইন্ডস, ওয়ালপেপার, কুইলস, ব্ল্যাঙ্কেট এবং অন্যান্য হোম ফার্নিশিং এর বিপুল সম্ভার। তাই আজই আসুন আমাদের নতুন শোরুমে। আমাদের ঠিকানা বেঙ্গল ফার্নিশিং, উকিলপাড়া, নিয়ার ডমিনোজ, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9733355575 এই নম্বরে। সাত থেকে ৮ টাকা কেজি পাইকারি দরে টমেটো বিক্রি হচ্ছে হলদিবাড়ি বাজারে। প্রচুর ফলন এবং যথেষ্ট আমদানি থাকার কারণে বাজারে টমেটোর দাম ২৫০ থেকে ৩০০ টাকা মন দাঁড়িয়েছে। তবে এর আগে চাষিরা ১২০০ টাকা মন দরে টমেটো বিক্রি করেছেন এই বাজারে। সেই সময় লাভ বেশি হওয়ার কারণে যথেষ্টই খুশি হয়েছিলেন তারা, কিন্তু বর্তমানে দাম কমে যাওয়ায় চাষিরা খুব একটা অসন্তুষ্ট নন বলেও খবর, কেননা আগের তুলনায় এখন যথেষ্ট ফলন রয়েছে জমিতে। এমনই মত প্রকাশ করে জানালেন জলপাইগুড়ি সদর ব্লকের খারিজা বেরুবাড়ি ১ নম্বর পঞ্চায়েতের বালুরঢিপ এলাকার চাষি প্রদীপ রায়। তিনি বলেন, বর্তমানে দাম একটু কম হলেও জমিতে প্রচুর ফলন রয়েছে, তাই বর্তমান দামে টমেটো বিক্রি করে আমরা খুশি। কতগুলো নিয়ে যাচ্ছেন? 12 প্যাকেটের মতো। 12 প্যাকেটের মতো। এক একটা প্যাকেটে কতগুলো করে হবে? 50 কেজি করে, 52 কেজি করে হয়। 52 কেজি করে হবে। বলছিলাম কি দাম রয়েছে বর্তমানে? এখন তো বাজারটা একটু কমে গেছে, এখন বাজার আছে 7 টাকা 8 টাকা কিলো। মাঝখানে তো আরো কমে গিয়েছিল। আরো 3 টাকা 2 টাকা কিলো হয়েছিল, তার তুলনায় একটু বাড়তে চলেছে, তাই তো? বাড়ছে। বলছিলাম কতদিন থেকে বিক্রি করছেন এটা? আমরা এই 15 দিন আগ থেকে বেচতেছি। সর্বোচ্চ বাজার ধরতে পারেননি এবার? 1200 টাকা মন যেটা ছিল? না, পারেননি। তো এই যে টমেটো, এটা তো নতুন জমি নিশ্চয়ই? হ্যাঁ, নতুন। এই 4-5 তোলা হয়েছে। 5 তোলা হয়েছে। বললাম কতদিন পর্যন্ত বিক্রি করতে পারবেন? এটা আরো ধরো আমরা 6-7 তোলা দিতে পারবো। 6-7 তোলা দিতে পারবেন। কি মনে হচ্ছে কতটা লাভবান হতে পারবেন? এটাই বেশি তেমন লাভবান হতে পারবো না। আচ্ছা, মানে লস হবে না আর কি? লস হবে না। বলছিলাম প্রথম সিজনে যেটা দাম ছিল ওটাতে অনেক চাষিই তো যথেষ্ট লাভবান হয়েছেন। অনেক, তখন মালটা কম ছিল, অনেকেই এবার আগুরি খেতে। এখন কি ফলনটা ঠিক আছে, ভালো আছে? এখন ফলন ঠিক আছে। বলছিলাম এটা কি প্রজাতির, মানে হাইব্রিড প্রজাতির? হ্যাঁ, হাইব্রিড। আচ্ছা, এখন দেখে নেব আজকের আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৮ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22.1 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। রাতের অন্ধকারে জলপাইগুড়ি কদমতলা মিউনিসিপ্যালিটি মার্কেট সংলগ্ন বাস স্ট্যান্ডে থাকা বেসরকারি বাসে হামলা চালায় দুষ্কৃতীরা। এই ঘটনার প্রতিবাদে বুধবার জলপাইগুড়ি শিলিগুড়ি মিনি বাস বন্ধ রাখল অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা। দুর্ভোগে বহু মানুষ। গত কয়েকদিন যাবৎ একটানা গরম ডুয়ার্স জুড়ে, আর তাতেই সমস্যায় পড়েছে সাধারণ মানুষ থেকে প্রকৃতির গাছপালা। গরমে জ্বলে পুড়ে শেষ একের পর এক গাছ, পাশাপাশি পানীয় জলের সমস্যা। এরকমই ছবি দেখা গেল মাল ব্লকে। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।